বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল এবং স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা একটি আদর্শ এর পক্ষে বাংলাদেশের মানুষের অবস্থান আছে এটি ধরে নিয়েই দেশ পরিচালনা করা হচ্ছে। কিন্তু যখন কোনো ঘটনা ঘটে যা মুক্তিযুদ্ধের চেতনার বাইরে থাকে কিংবা যখন কোনো প্রতিবাদ করা হয় সেটি আদর্শিক অবস্থান থেকে সে প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, কিংবা কোন আদর্শ ঠিক এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করবে এবং কোন আদর্শের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হবে সে বিষয় নিয়ে কি আমাদের রাজনীতিবিদদের সমাজবিদদের কোনো ভাবনা আছে? তাহলে বাংলাদেশে কেউ যদি আদর্শ নিয়ে তার প্রতিবাদ করতে নামতে চায় কিংবা আদর্শ নিয়ে রাজনীতিতে নামতে চায় তাহলে সেই আদর্শ কি হবে? সেই আদর্শ কি ১৯৭১ সালে ফয়সালা হয়ে গেছে নাকি ফয়সালা হয়নি? এই সব কিছু বিষয় নিয়ে আজ আলোচনা করব আমরা সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব হাফিজুর রহমান কার্জন। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব কমরেড রাজিকুজ্জামান রতন। আমার সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল হোসেন। আমি আলোচনা শুরু করতে চাই কমরেড রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। প্রতিবাদের ভাষা বাংলাদেশে এখন কি হওয়া উচিত এবং প্রতিবাদ কেন, কোন আদর্শের ভিত্তিতে, সেই আদর্শ কি ৭১-এ মীমাংসা হয়েছে না মীমাংসা হয়নি? কি বক্তব্য আপনার? ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা আমার সহ আলোচক হিসেবে আছেন, যাদের একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস আছে, তার সঙ্গে কেউ আবার শিক্ষকতার সঙ্গে আছেন, আইন পেশার সঙ্গে আছেন, ফলে সব মিলিয়ে আমরা আজকে আলোচনাটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট গতিপথে এবং গতিমুখে নিয়ে যেতে পারবো আশা করছি। আদর্শ একটা বিমূর্ত শব্দ, কিন্তু এটা মূর্ত হয়ে ওঠে মানুষের ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে। আমার কি আদর্শ আছে এটা আমি চুপ করে থাকলে তো হবে না, এটা তো প্রকাশ করে অথবা আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তো মূর্ত করে তুলতে হবে যে আমি কোন আদর্শ ধারণ করি এবং কোন আদর্শটাকে প্রচার করতে চাই। তাহলে আদর্শকে প্রচার করবার এবং প্রকাশ করবার দুটো বিষয় থাকতে হবে। প্রচার করবার জন্য গণতান্ত্রিক পরিবেশ লাগবে, আর প্রকাশ করবার জন্য তার যুক্তিসঙ্গত ভাষা লাগবে। এক্ষেত্রে আমরা মনে করি যে আদর্শের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক সহিষ্ণুতাটা খুবই দরকার। যে আমি যাকে সর্বোন্নত আদর্শ মনে করছি, আপনি তাকে তো সর্বোন্নত আদর্শ নাও মনে করতে পারেন। তাহলে এক্ষেত্রে ফয়সালা কি হবে? সেক্ষেত্রে তো একটা গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, পরস্পরের মতটা শুনতে হবে এবং পরস্পরের মত শুনে সেই অনুযায়ী আমাদের আবার জনগণের কাছে যেতে হবে যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন। তো এই ধরনের পরিবেশের জন্যই তো আমরা লড়াই করেছিলাম। পাকিস্তান রাষ্ট্রটা সেই পরমত সহিষ্ণুতার কথাটাকে চাপা দিতে চেয়েছিল ধর্মীয় বাতাবরণের আড়লে। তারা সমস্ত কিছুকে মানে ধর্মের আবেগে অথবা যুক্তিকে ধর্ম দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেছেন। আমরা এই জন্য বলেছিলাম যে ধর্ম নিরপেক্ষতার একটা পরিবেশ থাকতে হবে। যেটা ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, এটা ঠিক, কিন্তু যখন রাষ্ট্র হবে, রাষ্ট্র তো সকল মানুষের অধিকারকে সমুন্নত রাখবে। রাষ্ট্র তো সকল ধর্মের মানুষের একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে, তা নাহলে তো রাষ্ট্রের সেই বৈশিষ্ট্যটা থাকে না। তা আমরা ৭১ সালে ফয়সালা হয়েছিল এই কথাটা যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র নয়, রাষ্ট্রটা হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মের ভিত্তিতে রাষ্ট্র নয় কেন, তার একটা অতীত ইতিহাস আমাদের ছিল। যেমন আরবের প্রায় ১৭-১৮টা দেশ, সমস্ত দেশের অধিবাসীরা ধর্মে মুসলমান, কিন্তু তারা মিলে কিন্তু এক দেশ করতে পারে নাই। এখনো মানে সৌদি আরব এবং ইয়েমেন, তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। মানে ইরান এবং ইরাকের মধ্যে ৮ বছর লড়াই চলেছিল, দুইজনই তো মুসলমানদের দেশ। কিংবা আমরা যদি খ্রিস্টানদের ক্ষেত্রে বলি যে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, তারাও তো খ্রিস্টান ধর্মের, তারা তো সবাই মিলে এক দেশ করে নাই। কিংবা জাপান, কোরিয়া, চীন, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার তো এক দেশ করে নাই। ভারত ও নেপাল, তারা তো হিন্দু রাষ্ট্র করে নাই। ফলে ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোথাও আজ পর্যন্ত কোনো রাষ্ট্র হয় নাই। কিন্তু ধর্ম একটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটা উপাদান হতে পারে। পাকিস্তান নামক রাষ্ট্র একটা অবৈজ্ঞানিক ভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র। যদিও জিন্নাহ পাকিস্তানের গণপরিষদের প্রথম বৈঠকে বলেছিলেন যে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করার সময় তিনি বলেছিলেন যে পাকিস্তান হবে এমন একটা দেশ যাতে একদিন পাকিস্তানের হিন্দুরা আর হিন্দু থাকবে না, মুসলমানরা আর মুসলমান থাকবে না, তাদেরকে পরিচিত করা হবে পাকিস্তানের নাগরিক হিসেবে। তার মানে তিনিও স্বীকার করে নিয়েছিলেন একদিন পাকিস্তানের নাগরিক হিসেবে সবাই অধিকার পাবে, স্বীকৃতি পাবে এবং তাদের ব্যক্তিগত ধর্ম যেটাই হোক না কেন। কারণ
পাকিস্তান যখন ধর্মের ভিত্তিতে হলো তখন তো ভারতে 15 কোটির উপর মুসলমান ছিলেন, তারা তো ভারতেই ছিলেন। কিংবা আমাদের এই পূর্বাংশে কিংবা ভারতেও পাকিস্তানেও তো তখন হিন্দু ধর্মাবলম্বীরা ছিলেন। ফলে ধর্মের ভিত্তিতে দেশ করতে গিয়ে যে বিপর্যয়টা তৈরি হয়েছিল সেটা পাকিস্তান রাষ্ট্রের শুরুতেই আমরা বুঝতে পেরেছিলাম, এবং তারপরে 23টা বছর তো আমাদের সেই লড়াইটা করতে হয়েছে। আমাদের যে কোনো গণতান্ত্রিক অধিকারের সামনে তারা ঢাল হিসেবে ধর্মকে ব্যবহার করতো। আমরা এই জন্য বলেছিলাম যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা উচিত নয়, ধর্মকে বিশ্বাসের জায়গায় রাখতে হবে। আজকে ওই ফয়সালা হওয়া জিনিসটা আবার নতুন করে আসছে। সে কারণে আমরা বলতে চাই, এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ। আমি যে কোনো একটা কথা, যেমন আজকে কালকে হচ্ছে বেগম রোকেয়ার মৃত্যুবার্ষিকী। বেগম রোকেয়া কিন্তু তার সারাটা জীবন এই লড়াইটাই করতে হয়েছিল, মেয়েদের শিক্ষিত করা যাবে কি যাবে না। এখন ধর্মের কথা, যদি যারা ধর্মের কথা বলে নিপীড়নটা চালিয়েছিল, সেই সময় দেখুন মেয়েদের শিক্ষা গ্রহণ করা কত অসুবিধা ছিল। আর এখন তো আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত নারী হয়েছেন। বেগম রোকেয়ার আশা ছিল যে একদিন আমাদের বৈমানিক হবে মেয়েরা, একদিন আমাদের ম্যাজিস্ট্রেট হবে মেয়েরা, কিন্তু সেই আশাটা পূরণ হলো কেমন করে? সেটা তো সংগ্রামের মধ্য দিয়ে। আবার নজরুল, তার যাকে আমরা জাতীয় কবি বলছি, তাকে আমরা সবাই খুব শ্রদ্ধাও করি, নজরুল বলছে না যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। তো তিনি এই কথাটা আজকে বললে তো তার হয়তো কল্লা থাকতো না আমার ধারণা। সেই দিন তিনি এই কথাটা বললেন যে হ্যাঁ, সবকিছু মানুষের সমাজটা প্রবাহমান, সমাজটা গতিময়, সমাজটা পরিবর্তনশীল, ফলে সেই সমাজের যা প্রয়োজন সেই অনুযায়ী আমাদের যুক্তিটাকে গড়ে তুলতে হবে, যুক্তি অনুযায়ী সমাজ পরিচালিত করতে হবে, একটা যুক্তির ভিত্তিতে নৈতিকতা গড়ে তুলতে হবে। এই লড়াইটা এখনো আমাদের চলছে। আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, জনাব কমরেড রাজিকুজ্জামান রতন বলছেন যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র নয়, এই ফয়সালা 71 সালে হয়ে গেছে, এবং ধর্মকে তিনি বলছেন যে এটি বিশ্বাসের জায়গায় থাকবে, ধর্মকে রাজনীতির সঙ্গে আনার বিপক্ষে তিনি। আপনি কি বলবেন? আপনার শেষ অংশটা আমি শুনতে পাইনি, একটু আরেকবার বলবেন। যে ধর্ম বিশ্বাসের জায়গায় থাকবে বলেই মনে করেন কমরেড রাজিকুজ্জামান রতন, এবং ধর্মকে রাজনীতিতে আনার বিপক্ষে তিনি। আপনার কি মত? আমি রাজিকুজ্জামান রতন যে কথাটি বলেছেন তার সাথে পুরোপুরি একমত, কিন্তু মুশকিলটা তো সেখানে না। মুশকিলটা হচ্ছে যে 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করলাম, তারপরে 1972 সালে আমরা সংবিধানটা পেলাম, বর্তমানে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এবং সেই সংবিধানের আপনার অনুচ্ছেদ 8 কিংবা আর্টিকেল 8-এ সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের মূলনীতিগুলো কি হবে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং সেকুলারিজম। এখন এই সেকুলারিজম যে কথাটা, এইটার বাংলা অনুবাদ আপনি কি করবেন? ইহজাগতিকতা নাকি আপনি ধর্মনিরপেক্ষতা? কারণ সেকুলারিজম যে প্রিন্সিপালটা, সেটার উৎপত্তি কিন্তু ইউরোপে, এবং ইউরোপে আপনার রেনেসার সময়ে তাদের ওখানে যে হিউম্যানিজমের যে ডেভেলপমেন্ট হয়েছিল, সেখান থেকে আমরা সেকুলারিজমটা দেখতে পাচ্ছি। কারণ তৎকালীন মধ্যযুগের ইউরোপে আপনার ক্রিশ্চিয়ানিটি, চার্চ প্রচন্ড গুরুত্ব দিত পরকালকে, মানে লাইফ আফটার ডেথ, এবং তারা ইহজগৎকে কিংবা এই পৃথিবীর মানুষের জীবনকে তারা খুব একটা গুরুত্ব দিত। হ্যাঁ, সেখান থেকে তারা মানে যারা ইহজগৎ, মানে ইহজগৎকে যারা মনে করতো যে এই জীবনটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই জগৎ মানে এই মানুষের এই পৃথিবীতে যে জীবন, সেই জীবনটাকেও আপনার শিক্ষায়, সংস্কৃতিতে এবং নানাভাবে সেটাকে অর্থপূর্ণ করতে হবে। শুধুমাত্র পরকাল নিয়ে থাকলে হবে না, আপনার ইহজগৎকেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এবং সেই যে আপনার সেকুলারিজম সেইটার একটা সময় এসে আমরা দেখলাম যে সেইটার আর একটা প্রতিফলন হচ্ছে যে মধ্যযুগে চার্চ এতটাই মানে প্রভাবশালী ছিল এবং তারা এতটাই মানুষকে নিষ্পেষিত করেছে, জ্ঞান বিজ্ঞানের চর্চাকে তারা বাধাগ্রস্ত করেছে। আপনি জানেন যে কোপার্নিকাস, তিনি যখন সূর্যতে কেন্দ্রিক তত্ত্বটা দিলেন, তখন তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তারপর গ্যালিলিও যখন তার বৈজ্ঞানিক তত্ত্ব দিলেন, তাকে চার্চ দণ্ড দিয়েছিল। এই সমস্ত কারণে কিন্তু তারা মনে করেছে যে আপনার ধর্মের যে রাজনৈতিক ব্যবহার, সেইটাকে বন্ধ করতে হবে। এবং সেইটাকে বন্ধ করার জন্য তারা কি করলেন, মানে তারা চিন্তা করলেন যে রাষ্ট্র এবং ধর্ম আলাদা হবে। কারণ রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, রাষ্ট্র উপাসনাও করে না, রাষ্ট্র ধর্ম যে সমস্ত আনুষ্ঠানিকতার কথা বলে কিংবা যে সমস্ত অবশ্য পালনীয় বিষয়ের কথা বলে, সেটা রাষ্ট্রের পক্ষে সম্ভব না। সুতরাং রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা দেবে না। এবং
আপনার ব্যক্তি যার যার ধর্ম সে পালন করবে। যে মুসলমানরা তার ইসলাম ধর্ম পালন করবে, যারা হিন্দু তার হিন্দু ধর্ম পালন করবে, যারা খ্রিস্টিয়ান তারা খ্রিস্টিয়ান ধর্ম পালন করবে, যার যার ধর্ম তার কাছে। এবং এই যে আপনার ধর্মের যে রাজনৈতিক ব্যবহার, সেটা শুধু আমাদের এখানে না, আমাদের এখানে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু আমরা ধর্মের যে রাজনৈতিক ব্যবহারগুলো দেখেছি, তাতে করে মানে ধর্ম এবং রাষ্ট্র এটাকে আলাদা করাটা খুবই দরকার। কিন্তু আপনার ওই যে ইউরোপীয় যে আপনার যে প্রিন্সিপাল, সেটাকে আমরা বাংলাদেশে যে যেমন করে সংবিধানে জুড়ে দিয়েছি, আমাদের কিন্তু মানে সাধারণ মানুষকে আমরা সেটা সেভাবে বোঝাতে পারি নাই। যার প্রেক্ষিতে আপনি দেখবেন যে ইউরোপের দেশগুলোতে সেকুলারিজম যেভাবে আপনার চর্চিত হয়, সেইভাবে কিন্তু আমরা আমাদের বাংলাদেশে সেটাকে চর্চা করতে পারি নাই। সেজন্য আপনি দেখবেন যে 1972 সালে সেটা আপনার সেকুলারিজমকে সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করেছি। 75 সালের পরে সেকুলারিজম সেটা উধাও হয়ে গেল সংবিধান থেকে। হ্যাঁ, তারপরে আপনার এই 2000 কত 13 না কততে 2011 2010 সালের পরে যে সংশোধনীটা হলো, সেখানে আমরা আবার দেখলাম যে সেকুলারিজম কিংবা সেইটাকে আমরা দেখলাম যে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই যে আপনার মানে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা সংবিধানে একবার সেটাকে অন্তর্ভুক্ত করছি, আবার সেটাকে বাতিল করছি, আবার অন্তর্ভুক্ত করছি, এইটার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে অধিকাংশ মানুষ এই সেকুলারিজম সেই জিনিসটা বোঝে না, কিংবা সেটার যে উপযোগিতা সেটা ঠিকভাবে বোঝে না। যার প্রেক্ষিতে আমাদের এখানে যারা রাজনৈতিক দল কিংবা যারা সরকার পরিচালনা করেন, তারা বিভিন্ন সময় ধর্মকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন, বিভিন্ন সময়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ধর্মকে তাদের উদ্দেশ্য পূরণে ব্যবহার করেছে বলে বলছেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। তাহলে কি 71-এ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের একটি আদর্শিক অবস্থান ঠিকঠাক মতো ফয়সালা হয়ে যায়নি? কি বলবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আর ধর্ম আসলে প্রত্যেকটা বিশ্বাস, ব্যক্তির বিশ্বাস, বিশ্বাসী নির্ভরতার ধর্ম। এবং বিশেষ করে ইসলাম ধর্ম, আমাদের দেশের প্রায় 79 বা 88 বা 89 মানুষ হলো ইসলাম ধর্ম বিশ্বাস করে। তারপরেও কিন্তু ইসলাম ধর্মের সহিষ্ণুতার কথা বলা আছে, অন্য ধর্মের সদ্ভাববোধ কথা বলা আছে। সেটা তো আমাদের কনস্টিটিউশনের পথে, সংবিধানের পথে বলাই আছে। আপনি দেখেছেন বলতে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম বলার পরেও কিন্তু একটা কথা বলা আছে এখানের মধ্যে, বলে যাও তোমাদের তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা সমঅধিকার নিশ্চিত করিবেন। এটা কিন্তু পরবর্তী পর্যায়ে সংশোধন করা হয়েছে, অ্যাড করা সংবিধানের সঙ্গে, জেনারেল সময় অ্যাড করা হয়েছে। তারপর কিন্তু এটা কন্টিনিউ করে যাচ্ছে। এরপরে কিন্তু বিএনপি গভর্নমেন্ট গেল, আওয়ামী লীগ গভর্নমেন্ট গেল 2096 সাল পর্যন্ত, তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট গেল, এবং আওয়ামী লীগ 11 বছর ক্ষমতা আছে, কিন্তু এটা রেখে দিল সংবিধানে। কিন্তু আবার কিন্তু যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন, আর্টিকেল 8-এ বলা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এটা কিন্তু সেটেল, আমাদের সেটেল। যদিও ভারতে কিন্তু হিন্দু জাতীয়তাবাদরা ক্ষমতায় আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক বেটার পজিশন আছে আমরা, টলারেন্স দিক দিয়ে, ধৈর্যের দিক দিয়ে। এটা স্বাধীনতা সংগ্রামের সময় মোটামুটি সেটেল হয়ে গেছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এটা ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না, গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এবং সংবিধানের একটা চুক্তি নাগরিকদের মধ্যে, এটা কিন্তু নাগরিকরা থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভ মেম্বার অফ পার্লামেন্ট এইটা ঐক্যমত, ধর্মভিত্তিক রাষ্ট্র হবে না। এটা একটা ধরেন সকল ধর্মের প্রতি সমমর্যাদা এবং সহিষ্ণুতার এবং এইসব রাষ্ট্রীয় মূলনীতি সেটেল হয়ে গেছে। কিন্তু অত্যন্ত কষ্টের কথা, দুঃখের কথা, লজ্জার কথা, আমরা কিন্তু এই রাষ্ট্র পরিচালনার 4 নীতির এক নিজ আমরা ঠিক নেই।
প্রথম হলো যেটা জাতীয়তাবাদ। আমরা কিন্তু ক্ষমতায় আসার জন্য যাকে দরকার, যে দেশকে দূরের আশেপাশে সেদের সাহায্য নিচ্ছে, এটা প্রকাশ্যে দেশবাসী জানে। অনেক বড় বড় রাজনৈতিক ক্ষমতা আসার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা কেউ নিচ্ছে, ওরা এসে আবার এখানে বলে যাচ্ছে, বা তাদের দেশের সরকারের লোকজন ওসব দেশে বলে যে আমরা অমুক দলের ক্ষমতায় সাহায্য করেছি। এটা জাতীয়বাদের সঙ্গে সম্পূর্ণ জাতীয়বাদ বিরোধী বক্তব্য। সমাজতন্ত্র মানে সম্পদের সুষম বন্টন। আসলে কি আছে? বাংলাদেশকে একটা কল্যাণমূলক কান্ট্রি আছে, ওয়েলফেয়ারেবল কান্ট্রি আছে, নাকি সমগ্র সম্পদ পুঞ্জীভূত হয়ে যাচ্ছে? দেখেন, সমগ্র সম্পদ এবং খুব কম সময়ে কিন্তু বাংলাদেশে অনেক অনেক মানুষ সম্পদের মালিক হচ্ছে। যে কে সাহেব বলেন আর অন্যরা অনেকে বলেন 500-1000 কোটির মালিক হচ্ছে। এবং আপনার পরিচিত, আমার পরিচিত অনেক লোক আছে, 20 বছর আগে তারা হয়তো দেখা যাচ্ছে কোনোভাবে চলতো, সিএনজি করে বা বেবি ট্যাক্সি করে চলতো, তারা কিন্তু আজকে 1000 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক। অর্থাৎ এটা সম্পদ কিন্তু একত্রিত হয়ে যাচ্ছে। আপনি এবং এখানে পুঁজিবাদের আবার কিন্তু পাশাপাশি হচ্ছে বেকারত্ব। মানুষের, গরিব মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে, বেকারত্ব বেকার মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। উচ্চশিক্ষিত মানুষ এমবিএ পাস করে, এমবিএ পাস করে, বিএ পাস করে কিন্তু অনেকে 10,000-12,000 বেতন চাকরি পাচ্ছে না কিন্তু। আর অনেকের কিন্তু শিক্ষা করে ম্যাটার না, টাকাটাই অনেক বড় বড় মালিক হচ্ছে বাংলাদেশে। তাই বাংলাদেশের প্রাইভেট ব্যাংক কতগুলো হয়েছে এই যে স্বাধীনতার পরে? এরা সব টাকা পেলো কোথায়? এত টাকা নিশ্চয়ই তাদের কাজ করুক, যেমন করুক, টাকা তারা অনেক টাকার মালিক হয়েছে। এই যে আপনাদের টেলিভিশন চ্যানেল কতগুলো হলো, এর টেলিভিশন চ্যানেল কত কোটি টাকা লাভ করতে। সবাই দেখেন এদের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব 2-4 জন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড আগের থেকে আর্থিক সচ্ছল, কিন্তু এদের সবারই কিন্তু রাষ্ট্রীয় সম্পদ লুটপাট। এবং বাংলাদেশে যত 100 কোটি টাকার মালিক, 100 কোটির উপরেছে, আমি বললো রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছেন বিভিন্ন সময়, না আমার দলের কথা বলি, জাতীয় পার্টি বলি বা আওয়ামী লীগ বলি বা ওয়ান ইউনিয়ন সরকার বলি, এদের বেশি কিন্তু এরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে কিন্তু 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক হয়েছে। এটা গিয়ে সম্পূর্ণ সংবিধান বিরোধী। যেমন গণতন্ত্র তো নাই। আওয়ামী লীগ, এই যে বর্তমান সরকার আওয়ামী লীগ আছে, তারা ধরেন কেয়ারটেকার মোহাম্মদের 2 বছর ক্ষমতায় ছিল। আগে তবুও দুর্বল গণতন্ত্র ছিল। 91 থেকে 96 থেকে 2001 সাল, 2001 সাল থেকে 2006 সাল গণতন্ত্র খুব শক্তিশালী ছিল না, দুর্বল গণতন্ত্র ছিল। দেখেন এরা এই সেনাবাহিনীর জেনারেল মোহিন্দে এসে 2 বছর ক্ষমতা থাকলো, এবং তারা আবার টিকতে পারলো না, তারা ভাগ্যকে চলে গেল, বিদেশে পালিয়ে গেল তারা 2 বছর পরে। যাওয়ার সময় ক্ষমতাটা দিয়ে গেল আওয়ামী লীগকে। আওয়ামী লীগ আজকে 11 বছর ক্ষমতায়, তারা গণতন্ত্রের ভুলে দিয়েছে মানুষকে। গণতন্ত্রের ভিন্ন ভিন্ন তারা ডেফিনিশন করছে। আওয়ামী লীগ স্টাইলের গণতন্ত্র, জনগণ ভোট কেন্দ্রে যেতে হবে না, আগের দিন রাত্রে ভোট হয়ে যাবে। জনগণ ভোট কেন্দ্রে যেতে হবে না, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারী পরিকল্পনা করে কিভাবে এবং কিভাবে সরকারি দলের লোকজন জিতাবে তারা। এবং এই যে জনগণকে বোঝানোর জন্য, জনগণকে সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বোঝানোর জন্য গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে তারা দলীয় মার্কা নিয়ে গেছে। শেষ করছে ধর্মনিরপেক্ষতা বলতে, দেখেন এত জঙ্গি কেন এই সরকারের আমলে? এই 11 বছরে জঙ্গি 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 ছাড়া সরকারটা, পুলিশ একটা ইউনিট করতে হয়েছে, তারা জঙ্গি জঙ্গি কি জঙ্গি? কিতাব পাইছে, বই পাইছে, হাদিস পাইছে। হাদিস তো মুসলমানের ঘরে থাকবে, এটা আসলে সরকার উস্কাচ্ছে। আসলে আর যেটা হলো আমার কাছে মনে হয়, আমি এখন বর্তমান সেই সিচুয়েশনে আমার কাছে কি আসলে আওয়ামী লীগকে খুব, আওয়ামী লীগ সরকারের বোঝা খুব দায়, পর্যবেক্ষণ করতে হবে। একবার হেফাজতকে তারা আপনার শাপলা চত্বর থেকে কঠোর দমন করেছে, আবার তাদের সঙ্গে আপোষ করেছে। এবং তারা এখন আবার এই যে আওয়ামী লীগ সরকার বা এই যে তারা আবার হেফাজতরা এগুলো করতেছে, এটা শেষ পর্যন্ত তারা কি আবার আপোষ যায় না কি করতে যায়? তারা জনগণ এটা পাতানো খেলা না আসল খেলা, আসল ঘটনা, এটা আমার কাছে, আমার দলও এখন এবারে কোনো মন্তব্য করছে না, আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি আপনার কাছে আমি আবারও আসবো। জনাব এস.এম. কামাল হোসেন, জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলছেন যে আওয়ামী লীগ গণতন্ত্রের ভুলিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগ সরকারকে বোঝা বড় দায়। কি বলবেন আপনি? ঠিক,
আওয়ামী লীগকে বোঝা তোমাদের জন্য কঠিন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আলোচকদের ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আওয়ামী লীগকে বোঝা ওনার জন্য কঠিন, এটা আমি পরে উত্তর দেব। উনি একটা কথা, প্রথম একটা কথার উত্তর দেই। উনি বলছেন যে কোনো বাসায় কিছু বইটাই পাইলেই কি জঙ্গিবাদ। উনি কি জানেন না যে হলিয়েটিজমে হামলা হয়েছিল, ওইটা জঙ্গিবাদ করেছিলেন? উনি কি জানেন না ঈদের জামাতে শুলাকিয়াতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে দুইজন ওই শুলাকিয়ার জামাতে হামলা করতে গিয়েছিল? উনি কি জানেন না যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল উত্তর জনপদে, পুলিশের নাগের ডগায় বাংলা ভাই অস্ত্র উঠিয়ে ওনাদের আমলে মিছিল করেছিল, এটা জঙ্গিবাদের উত্থান হয়নি? উনি কি জানেন না যে প্রথম আলোর হেডলাইন ছিল 500 বোমায় রক্তাক্ত 63টি জেলা? উনি কি জানেন না প্রথম আলোর হেডলাইন ছিল যে বিএনপির 8 জন মন্ত্রী এমপির পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই উত্থান? উনাদের আমলে জঙ্গির উত্থান হয়েছে, চরম পর্যায়ে গিয়েছে, বিচারপতি নিহত হয়েছেন কোর্টের বারান্দায়। ওই হযরত খান শাহজালালের মাজারে বিদেশি রাষ্ট্রদূত কে উদ্দেশ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, একজন লোক মারা গিয়েছেন, রক্তাক্ত হযরত শাহজালালের মাজার। এবং আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন তার ধারাবাহিকতায় জঙ্গিবাদের যে উত্থান ছিল, সেই জঙ্গিবাদের রূপ তো আমরা দেখেছি। মানে গুলশানে হামলায়, আমরা দেখেছি শুলাকিয়ার ঈদের জামাতে হামলা, আমরা দেখেছি কলাবাগানে একটি বাড়ি উড়িয়ে দেয়া। এইগুলোকে জননেত্রী শেখ হাসিনার সরকার মানে শক্ত হাতে দমন করেছেন। এইটা ওনাদের কাছে ভালো লাগতেছে। আর উনি যেটা বললেন যে গণতন্ত্র, হ্যাঁ, উনি একটা কথা বললেন যে 1/11 সরকার 2 বছর যে মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন ওনাদের সৃষ্টি ছিল। ওনারা 7 জন মানে জেনারেলকে ডিঙিয়ে ওনারা মঈনুদ্দিন সাহেবকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। ফখরুল সাহেবকে ওনারাই বাংলাদেশের ব্যাংকের গভর্নর করেছিলেন, তিনি উপদেষ্টা হয়েছিলেন। এবং সেই নির্বাচন 2008 সালে নির্বাচন হয়েছিল, ওনারা ক্ষমতায় দেয়নি। বাংলাদেশের জনগণ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত উনাদের দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, হাওয়া তৈরি করে লুটপাট, মানুষ 21 আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত 32 নম্বর, রক্তাক্ত বাংলাদেশ, মানুষ বিদ্যুতের দাবিতে কৃষককে গুলি করে হত্যা, এই সমস্ত কারণে ওনাদের প্রত্যাখ্যান করে সেদিন নৌকায় ভোট দিয়েছে। আজকে আপনি যেটা বললেন মৌলবাদে, আমার 2 জন আলোচক খুব তাত্ত্বিক আলোচনা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দুষ্কৃতি আমাদেরও থাকতে পারে, আমরা সরকার থাকতে পারি, কিন্তু আজকে এই দেশে এই যে ধর্মকে নিয়ে ব্যবসা, পাকিস্তানের সৃষ্টি হয়েছে কিন্তু ধর্মকে নিয়ে, ধর্মের কথা বলেই সৃষ্টি হয়েছে। এবং পাকিস্তান কে রক্ষা করার জন্য সবসময় ধর্মকে ব্যবহার করত। যখন বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রাম করেছেন একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, সেই সময় কিন্তু পাকিস্তান রক্ষার কথা বলা হতো, ধর্মকে সামনে রাখা হতো। এবং মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু ধর্মকে সামনে রাখা হতো। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার ভাই ডক্টর কার্জন সাহেব বলার চেষ্টা বলেছেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেদিন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল, স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার মধ্যে দিয়ে সেই ধর্মভিত্তিক রাজনীতি চালু করা হয়েছিল। এবং ধর্মকে সামনে রেখে সকল সামরিক শাসকরা ধর্মকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছেন। উনি যে কথা বলেছেন, আর উনি গণতন্ত্রের কথা বললেন, ব্যালটের কথা বললেন, আমার ভাই ওনারও মনে আছে কিনা জানি না, অস্বীকার করে রাজিকুর রহমান রতন একজন ছাত্র হিসেবে, আমিও তখন ছাত্র, জিয়াউর রহমান এবং মুক্তিবাহিনীর প্রধান জেনারেল উসমানীর মধ্যে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ সহ
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো একটি জোট করেছিলেন, জেনারেল উসমানীকে প্রার্থী করেছিলেন, আর ওই পাশে সমস্ত সাম্প্রদায়িক শক্তি মিলে একটি জোট করেছিলেন, যার ছিলেন প্রার্থী ছিলেন জিয়াউর রহমান। সেই নির্বাচনে কেরানীগঞ্জে 5টা ভোট শেষ, তার আগেই জিয়াউর রহমানের পক্ষে রেজাল্ট দেওয়া হলো এবং জেনারেল উসমানী 0 ভোট পাইলেন। গণতন্ত্রের নমুনা ওখান থেকেই শুরু হলো, ওনাদের গণতন্ত্রের। একটা বিরতি নিতে হচ্ছে জনাব এস.এম. কামাল হোসেন। বিরতির পর আবার ফিরবো, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আলোচনা শুরু করছে কমরেড রাজ্জাকুজ্জামান রতন, আপনাকে দিয়েই। তাহলে আলোচকদের বক্তব্য থেকে এটি স্পষ্ট যে বেশ কিছু আদর্শ 1971 সালের পরেই 1971 সালে নির্ধারিত হয়ে গেছে এবং সেগুলো আমাদের সংবিধানে আছে। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড যখন করে তখন তার বিরুদ্ধে কি রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশে থাকা উচিত বলে আপনি মনে করেন? সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কাজ কিন্তু চলেই আসছে, মানে সংবিধান প্রবর্তনের পর থেকেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কাজ চলে আসছে। যেমন ধরো আমাদের সংবিধানে আছে না যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, তাই যে এত হাজার কোটি টাকা, শত কোটি টাকা, এগুলো সব উপার্জিত আয়, এটা তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে তো এখনো সমাজতন্ত্রের কথাটা লেখা আছে, তাহলে কি এখন এই মুক্ত বাজারের নামে যে মুক্ত পুচ্ছ হয়ে যে এই যে এত লুটপাটের জন্য সমস্ত খুলে দেওয়া হচ্ছে, তাই সেটা কি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়? এই যে কয়দিন আগে 6টা রাষ্ট্রীয় চিনিকল বন্ধ করে দেওয়া হলো, বলা হলো যে এগুলো লোকসান করছে। লোকসানের জন্য দায়ী কে, দায়ী কারা, সেগুলোকে বিবেচনা করা হলো না, কিন্তু রাষ্ট্রীয় সম্পদটা মানে করা হলো। এবার আমাদের পাটকল, আমরা হিসেব করে দেখিয়ে দিলাম যে কিভাবে পাটকলটাকে ক্রমাগত একটা লোকসানি খাতে পরিণত করে এটাকে বন্ধ করে দেওয়া হলো। এগুলো সবই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তার সঙ্গে আছে বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, এটা আমাদের কত অর্জিত অধিকার, সেগুলোকে কতভাবে আইনের দ্বারা নির্ধারিত বিষয়, এই কথাটা উল্লেখ করে কিভাবে যে বেআইনি কার্যকলাপগুলো হয়ে যাচ্ছে, এগুলো সাংঘর্ষিক। আর সবচেয়ে বড় জিনিসটা, আমাদের কিন্তু একটা গৌরবের বিষয় ছিল, আমরা 1972 সালে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যুক্ত করেছিলাম। ভারত কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা যুক্ত করেছে 1976-এর পরে। তাহলে আমাদের একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে বুঝেছিলাম যে সকল ধর্মের, সকল মতের মানুষের একসঙ্গে সহাবস্থান করতে হবে। কারণ এই দেশ হচ্ছে এমন দেশ, এখানে সনাতন ধর্মের ভেতরেই বৌদ্ধ ধর্ম থাকতে থাকতেই খ্রিস্টান ধর্ম থাকতে থাকতে ইসলাম ধর্ম এসে গেছে। তারপরে এখানে আমাদের আদিবাসীদের মধ্যে এবং আমাদের পার্বত্য এবং সমতলের জনগোষ্ঠীর মধ্যে প্রায় কত ধরনের লোকাচার এবং ধর্মীয় মত আছে, সব মিলেই তো আমাদের এই দেশটা অদ্ভুত একটা বৈচিত্র্য এবং সমন্বয়ের দেশ। সেটাকে আমরা রক্ষা করতে চাই এবং এই কারণেই আমাদের সংবিধানে এই বিষয়গুলো সন্নিবেশিত ছিল। কিন্তু আজকে দেখুন এমন কিছু কথা বলা হচ্ছে যেটা শুধু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সাধারণ যুক্তি বুদ্ধির সঙ্গে সাংঘর্ষিক। আজকে যে মূর্তি ভাস্কর্য বিতর্কগুলো তোলা হয়েছে, দেখুন আমরা যখন এই যে টিভিতে কথা বলছি, এই যে ছবি তুলছে, ছবি তোলা হারাম বলে একসময় ফতোয়া ছিল না? এখন তো আমরা এই টিভিতে, আমাদের ভিডিওতে আমরা কত রকমের এমনকি ধর্মীয় ওয়াজটাও দেখছি। সময় খুব কম, জি আমি শেষ করে দিচ্ছি। কিংবা ধরুন নারীর স্বীকৃতি, যে বিষয়টা ছিল, এখন দেখুন এখনো তো মধ্যপ্রাচ্যের অনেক দেশে নারীর ভোট নাই, তারা রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স পেতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের দেশে আমরা কিন্তু অনেক কিছু করেছিলাম, কিন্তু সেগুলোকে আবার কোনোভাবেই যেন কোনো ধরনের ধর্মীয় আবেগকে সামনে নিয়ে এসে মানুষের যুক্তির রাস্তাটা বন্ধ করা না হয়। এটা শুধু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে আমরা বিরোধিতা করছি তা না, এটা মানুষের মানবিক বিকাশের পথেও প্রতিবন্ধকতা তৈরি করবে। অনেক ধন্যবাদ অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। তাহলে যুক্তির ভিত্তিক সমাজ ঠিকঠাক রাখতে রাষ্ট্রের কি অঙ্গীকার এই মুহূর্তে হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, যুক্তি ভিত্তিক সমাজ কিংবা জ্ঞান ভিত্তিক সমাজ, এটা তো অনেক বড় একটা বিষয় এবং আমাদের চূড়ান্ত গন্তব্য সেটা। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, শিক্ষা আন্দোলন হয়েছে, আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, কিন্তু আমাদের যে চূড়ান্ত লক্ষ্যটা সেটা কিন্তু এই যে যুক্তিভিত্তিক সমাজ, জ্ঞান ভিত্তিক সমাজ। এবং আপনি যদি বাংলাদেশ সংবিধানের যে মুখবন্ধ, সেটার 3য় যে অনুচ্ছেদ, সেখানে যান, আপনি দেখতে পাবেন যে বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্যটা নির্ধারণ করা হয়েছে এমন একটা মানবিক রাষ্ট্র, এমন একটা, সেটা সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট সোসাইটি, যেটা আপনার প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, এবং সেই রাষ্ট্রে সকল মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সকল কিছুর অধিকার থাকবে। কিন্তু মুশকিলটা কোথায় হয়েছে, আমাদের এখানে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিছু বিষয় আমরা ফয়সালা করার পরেও সেই বিতর্কগুলো পরবর্তীতে আবার আমরাই সেগুলোকে
নতুন করে উত্থাপন করেছি এবং ধর্মকে যেভাবে ব্যবহার করা হয়েছে, আপনি দেখেন 2001 থেকে আমার হাতে 2006 সাল সময় কম। জি, আপনি দেখেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা সাম্প্রদায়িক শক্তি তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এবং জঙ্গিবাদের যে ভয়াবহ উত্থান সেটা আমরা দেখেছি। আবার ধরেন যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আওয়ামী লীগ, হ্যাঁ, তারা কিন্তু খুব সফলতার সাথে মানবতা বিরোধী অপরাধের বিচারটা করেছে। কিন্তু 2016 সালে যখন আপনার হেফাজতে ইসলাম তাদের পরামর্শে আপনার টেক্সট বুক বোর্ডে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সরিয়ে ফেলা হলো, কিংবা কাজী নজরুল ইসলামের যে কবিতার শব্দ সেটা পরিবর্তন করা হলো এবং হিন্দু যে সাহিত্যিক লেখক তাদেরকে বাদ দেওয়া হলো, এইটা তো আমি প্রত্যাশা করি। আপনার যদি রবীন্দ্রনাথ, অনেক নজরুল, ধন্যবাদ। আমার হাতে আর খুব বেশি সময় নেই। আমি যারা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনার জন্য 2 মিনিট সময়। তাহলে আমরা মানবিক বাংলাদেশ কখন পাবো? আমি মনে করি বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আছে এটা পুরোপুরি পরিবর্তন করতে হবে, সম্পদের সুষম বর্ণন করতে হবে বর্ণন করতে হবে এবং বাংলাদেশ আজকে লুটপাটের অর্থনীতি, বাংলাদেশে লুটপাটের একটা দেশ হয়ে গেছে। দেশ বাংলাদেশে গণতন্ত্র ফিরে ফিরে আনতে হবে। কারো জবাবদিহিতা নেই। আমাদের সংবিধানে এই সরকারেই সংবিধান 4 খতে বলেছে যে এই সংবিধান উহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করা বা ষড়যন্ত্র করিলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। আজকে গণতন্ত্রকে পরাহত করে দিয়েছে এই সরকার, মানে ভোটাধিকারকে পরাহত করে দিয়েছে সরকার। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি সত্যিকার অর্থে বিচার হয়, এদেশে মুরগি চোরের বিচার হয়, সংবিধান লঙ্ঘনের বিচার হয় না। এবং 111-এর 2 বছর মইনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতা ছিল, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং তারা আওয়ামী লীগ ক্ষমতা বসিয়েছে। এর জন্য আওয়ামী লীগ তাদের প্রতি কৃতজ্ঞ। এটা জিডিএন তারা করে নাই। তার আওয়ামী লীগ আবার এটা আনছে সংবিধান সংশোধন করে। দেখেন তারা গণতন্ত্র নাই দেশে, ভোটাধিকার নাই এবং এই নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করতেছে। এদের বিচার, এদের সরানোর কথা ছিল, মন্তব্য করা সরকার। এদের দেশে জবাবদিহিতা নাই, মানবাধিকার নাই এবং সরকারকে ধর্মকে ব্যবহার করছে। সরকার কিন্তু 11 বছরে ভিন্ন একটা জঙ্গি ইউনিট বানাইছে পুলিশের, সেটা দিয়ে তারা জঙ্গি ধরতেছে, জঙ্গি মারতেছে, জঙ্গি মামলা দিতেছে। আর সময় নেই। আমি জনাব এস এম কামাল হোসেন আপনাকে দিয়ে শেষ করব। তাহলে একটি মানবিক বাংলাদেশ কখন আমাদের হাতে ধরা পড়বে, বা আমরা কি এখন মানবিক বাংলাদেশে আছে কিনা? জনাব এস এম কামাল হোসেন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমাদের হাতে আর সময় নেই, আপনার জন্য বরাদ্দ সময় শেষ। আমি 2 মিনিট সময় বরাদ্দ করছি জনাব এস এম কামাল হোসেনের জন্য। আমি আপনার বলি, উনি যেটা বললেন, না আমি ওনার বলি যে গণতন্ত্রের নাই, লুটপাটতন্ত্রের কথা বলছেন। আজকে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, যে ধর্ম ব্যবসায়ীদের উত্থান, আমি আবার বলছি 1975 সাল থেকে 28 বছর যারা ক্ষমতায় ছিল, সামরিক শাসক জিয়াউর রহমান, সামরিক শাসক এরশাদ এবং বেগম খালেদা জিয়া, এদের আমলে এই ধর্ম ব্যবসায়ী সাম্প্রদায়িক রাজনীতির উত্থান হয়েছে। আর গণতন্ত্রের কথা বলে চিৎকার করেন খোকন সাহেবরা, গণতন্ত্র আছে। উনি যেটা বলেন যে গণতন্ত্র লঙ্ঘনের জন্য যদি বিচার করা হয়, সংবিধান লঙ্ঘন করার জন্য যদি বিচার করা হয়, তাহলে ওনার নেতা জিয়াউর রহমানের বিচারটা প্রথম করতে হয়। 1975 সালে উনি সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। গণতন্ত্র লঙ্ঘনের জন্য আমি আপনার পক্ষে গণতন্ত্র লঙ্ঘনের ভাই প্লিজ রাজেকুজ্জামান রতন আছে এবং আমার ভাই ডক্টর কাজম সাহেব আছেন। 90 সালে আমরা 10 দফা দিয়েছিলাম ছাত্র সমাজ, যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। আমি বলি না যে এখন গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাইছেই আমলে, এমন বলি না। তারপরে সেই গণতন্ত্রকে শহীদ মিলন মনির রক্তের উপর দিয়ে সেই গণতন্ত্র, আমি বলি না গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করেছিলেন উনরাই মাগরের উপনির্বাচনে টেবিলের উপর ব্যালট বাক্স মিলে। সেই গণতন্ত্রকে হত্যা করেছিলেন উনরাই মেয়র হানিফের নির্বাচনে 7 জন লোককে হত্যা করে। সেই গণতন্ত্রকে হত্যা করেছিলেন উনরাই 2096 সালে 15 ফেব্রুয়ারি, মানে অবৈধ নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে। আমি বলি না যে আমাদের আমলে কি অনিয়ম হয় না, হয়।
আমাদের আলমানে কি দুর্নীতি হয় না? হয়। 3 জায়গা হত্যা করেছেন, আপনারা সারা উনি- হত্যা করে দিলেন আপনারা। সারা দেশে আমরা হত্যা করিনি, সারা দেশে গণতন্ত্র এই যে বিএনপি আজকে 3 জায়গা বাংলাদেশে যে করছে। আর আওয়ামী লীগ সারা দেশে গণহত্যা শোনেন, করে দিলেন। বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, বাংলাদেশের যে এটাও আপনারা করেছেন। এই শক্তির যে উত্থান, জামাতের সঙ্গে এই আঘাত উত্থানের করেন, জন্য হাফাজ দায়ী বসুর হচ্ছে আঘাত বিএনপি। করছেন আপনারা। কারণ বিএনপি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক শক্তি, ব্যক্তিগত খোকন সাহেব একটি মুক্ত চিন্তার লোক হইতে পারে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি হচ্ছে একটি সাম্প্রদায়িক দল, একটি জঙ্গিবাদের দল এবং একটি ধর্মভিত্তিক দল। এবং আমি মনে করি রাজনৈতিকভাবে বিএনপি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায় বিশ্বাস করে না বলে আজকে বাংলাদেশের রাজনৈতিক এই অবস্থা। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এই কারণে এই হয়েছে। রাজনৈতিক কারণেই আজকে বিএনপির সাথে এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক এই যে অবস্থান, এটি এই কারণেই দায়ী। কারণ আমি কারণটা বলবো। বিএনপি যে দল, আওয়ামী লীগ তার লক্ষ্যটা বলবো। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, ধর্ম ব্যবসায়ীদের রাজনীতিতে এনেছেন, যুদ্ধ আমাদের হাতে অপরাধীদের রাজনীতিতে যে আপনার জন্য এনেছেন। বরাদ্দ সময় শেষ, জনাব এস এম কামাল হোসেন, এবং এর সঙ্গেই শেষ করতে হচ্ছে আজকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।